ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে যত ধরনের শঙ্কা সেই শঙ্কা কাটিয়ে কিন্তু আজ ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। সেই বিষয় নিয়ে আজ কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত, যাচ্ছি তার কাছে। অনন্ত, আপনাকে স্বাগত। আজকের সকালটা কিন্তু একটা অন্যরকম একটা সকাল ক্রিকেট প্রেমীদের জন্য। ভারত পাকিস্তান সুপার ক্লাসিকো। সো এই ক্লাসিকোর আগে হাজারো তর্ক বিতর্ক, জঞ্জাল বলা যায়, অনেক কিছু ছিল। সেই সব সংখ্যা কাটিয়ে আজকে ম্যাচটা মাঠে গড়াচ্ছে। ম্যাচটা নিয়ে আপনার কাছে যদি জানতে চাই, ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে? মাঠের ভারত পাকিস্তান খেলা মানে তো আসলে দুটো জায়গা নিয়ে ফোকাস থাকে। একটা হচ্ছে যে মাঠের ভেতরের, একটা মাঠের বাইরের। মাঠের ভেতরের খেলায় যদি চোখ ফেলি তাহলে ভারত আসলে অনেকখানি এগিয়ে। অনেকখানি বলবো না, আমি বলবো যে 75% ফেভারিট ভারত আজকে। যদি আপনি ম্যাচ শুরুর আগে দু দলের ইকুয়েশন দেখেন, সেটা সব দিক থেকে, সেটা দু দলের বোলিং ইউনিটের তারতম্যে, সেটা দু দলের ব্যাটিং ইউনিটের তারতম্যে, দু দলের খেলার ধরনের তারতম্যে, তাদের যে স্ট্রেংথ রয়েছে সেটা মিলিয়েও যদি বলি, চেঞ্জেস নিয়েও যদি আপনি জানতে চান, আমার মনে হয় যে আজকে দেয়ার উড বি এ ওয়ান চেঞ্জ ফর পাকিস্তান। হয়তো উসমান খান হয়তো ড্রপ আউট হয়ে যেতে পারেন, সেখানে হয়তো বাহাতি একটা ব্যাটারকে ঢোকাতে পারে পাকিস্তান, ফাকর জামানকে। এছাড়া আমার মনে হয় না খুব বেশি চেঞ্জেস পাকিস্তান করবে। যদিও পাকিস্তানি গণমাধ্যম বা পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু আমি মনে করি দিন শেষে বিগ প্লেয়াররা আসলে বিগ ম্যাচের জন্যই তাদের জন্ম হয়। এবং বাবর আজমের যেই খেলার ধরন এবং বাবর আজম যেভাবে আসলে ক্রিকেট দর্শনটা টি-20 সাথে কিছুটা না গেলেও ভারতের এগেনস্টে যখন খেলা থাকে তখন অলওয়েজ পাকিস্তানিদের ভেতর রাশ অফ ব্লাডটা কাজ করে। সো বিগ ম্যাচে বাবর আজম ক্যান বি ট্রিকি। আর অভিষেক শর্মা যদি আজকে ব্যাক করে ভারতের ওপেনিংয়ে তাহলে তো ডিস্ট্রাকটিভ হবে, কারণ সঞ্জু স্যামসন লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে খুব ভালো শুরু করেছিলেন, 4-6 মারছিলেন, কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। অভিষেক শর্মার যেটা স্ট্রেংথ যে তিনি ওই মানে 150-200 স্ট্রাইক রেটে ব্যাট করেও বড় ইনিংস খেলতে পারেন। তো একদম ইনিশিয়ালি যদি শাহিন শাহ আফ্রিদি বা যদি নাসিম শাহ আজকে খেলেন বা যারা যারা রয়েছেন পাকিস্তানের, তাদেরকে যদি ইনিশিয়ালি পাওয়ার প্লেতেই ভারত যদি ফার্স্টে ব্যাট করে বা সেকেন্ডেও ব্যাট করে, পাওয়ার প্লেতেই যদি তারা ওই তারতম্যটা গড়ে দেয়, স্পেশালি অভিষেক শর্মা, তাহলে এই ধরনের ট্রিকি উইকেটে যেখানে আজকে খেলা রয়েছে, যেই মাঠে ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে খেলেছে, আমরা দেখেছি 170 চেস করতে পারেনি অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের সাথে। সো খুবই ট্রিকি একটা উইকেট। এবং আমার মনে হয় যে একটু হয়তো রানটা বেশি হবে, যেটা রূপকের রিপোর্টও দেখছিলাম 170-80 রূপক বলেছে, এরকমই রান হওয়ার কথা। কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে অন দ্য বেসিস অফ দ্য উইকেট। বা দু দলের তারতম্যে আসলে পাকিস্তান অনেকখানি পিছিয়ে রয়েছে আমার মনে হয়। আর মাঠের বাইরের উত্তরটা তো আসলে মজার। মানে ধরেন এই যা শুনছি, যা দেখছি বিভিন্ন গণমাধ্যমে, যে শুনলাম একদম ফ্রন্ট রোয়ের একটা টিকিটের দাম নাকি $800-900। সো এত টাকা দিয়ে, মানে অলমোস্ট প্রায় আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা টিকিট, আমি মানে এরকম, সেই সব টিকিট কিন্তু সোল্ড আউট। এরকম প্রাইস শুনেছি ফুটবলে ইনফ্যাক্ট ফুটবলে আমি এরকম প্রাইস দিয়ে খেলাও দেখেছি, কিন্তু ক্রিকেটে যে এত টাকা দিয়ে টিকিট কাটা যেতে পারে এবং 4 গুণ দামে, কালোবাজারিতে এরকম 4 গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে। এবং ওভারঅল আপনি যদি দেখেন যে যারা ফ্লাই করছেন শ্রীলঙ্কাতে, আমি শুনেছি যে যত পর্যটক এখন রয়েছেন এই মুহূর্তে কলম্বোতে, তার 20% পর্যটক এসেছেন শুধুমাত্র এই একটা ম্যাচকে কেন্দ্র করে। সো এই একটা ম্যাচের ব্যাপ্তি আসলে শুধুমাত্র যে শুধু একটা মাঠের খেলা বা আইসিসির উপর, বা ধরেন পাকিস্তান, বিসিসিআই বা পিসিবি বা বাংলাদেশের সামহাও কানেক্টেড, বিষয়টা তা না। এই ম্যাচের ব্যাপ্তি কিন্তু একটা দেশের অর্থনৈতিক খাতে বিশাল ইম্প্যাক্ট ফেলে, যেটা শ্রীলঙ্কা এখন দেখছে। যে আমি যেটা শুনেছি যে টোটাল প্যাকেজটা নাকি 2.5 লাখ থেকে প্রায় 3 লাখ টাকায় চলে যাচ্ছে। ইনফ্যাক্ট তাদের পর্যটন খাতটা তো এবার অনেক ম্যাসিভ একটা চেঞ্জেস আসারও একটা উপায় আছে। অ্যাজ হোটেলের ভাড়া অনেক বেড়ে গেছে, ফ্লাইট কস্ট অনেক বেড়ে গেছে। সো সবকিছু মিলে তাদের পর্যটন খাতটাও একটা বড় একটা চেঞ্জেসের একটা আভাস তো পাওয়াই যায়। যেমন বলছিলাম যে আপনার একটা ফ্লাইট হয়তো দিল্লি থেকে আসতেও, দিল্লি থেকে শুধু কলম্বো আসতেই পড়ছে 80-90 হাজার টাকা মূল্য বিমানের, এবং সেটা পাওয়াও যাচ্ছে না। সো অ্যাট দ্য সেম টাইম আপনি যদি শ্রীলঙ্কার অর্থনৈতিক খাত দেখেন এই মুহূর্তে, তারা কিন্তু এই সুনামির কারণে একটা বড় রকমের, জলোচ্ছ্বাসের কারণে বড় রকমের একটা ঝামেলা রয়েছে। সো এই ঝামেলাটা থেকে উঠতে হলেও ওদের এই মুহূর্তে ক্যাশ মানি দরকার, যেটা পর্যটন খাত থেকে, স্পেশালি এই ম্যাচটা থেকে আসবে। সো একটা ম্যাচ দেখতে যদি এক একটা পর্যটকের বা এক একটা ক্রিকেট প্রেমীর 2.5 থেকে 3 লাখ টাকা খরচ করতে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ম্যাচের ইম্প্যাক্টটা আসলে কত বড় এবং এই ম্যাচটা দেখার জন্য মানুষ কতটা এক্সাইটেড। তবে আমার মনে হয় যে ওই ধরেন ওই মাঠের বাইরের এসব আসলে কত টাকা লাগলো, কিংবা দিন শেষে আসলে ভারত পাকিস্তান খেলা হচ্ছে কিনা, এগুলোকে ছাপিয়ে যখন খেলাটা আসলে মাঠের ভব্যতাতে গিয়ে ঠেকে, ওখানে আমি এক্সপেক্ট করবো যে আজকে সবকিছুকে ছাপিয়ে ভারত যেন হ্যান্ডশেকটা করে। কারণ খেলা আসলে খেলাই হওয়া উচিত। এই প্রশ্নটাই আপনার কাছে আমি আসতাম যে
হ্যান্ডশেক বিতর্ক যেটা বহুদিন ধরে চলে আসে ভারত পাকিস্তান ম্যাচে, সো এইটা আসলে একটা যদি একটু ক্লিয়ারলি বলতে হয় যে পুরো একটা জাতিকে অসম্মান করা কিনা, যে আমি হ্যান্ডশেক করছি না, একটা নেশনকেই তো আমি রিপ্রেজেন্ট করছি অন দ্য ফিল্ড, সো সেখানে একটা বড় রকম অপমানজনক একটা বিষয় ঘটে কিনা প্রত্যেকবার। এখন দেখেন একটা জিনিস হতে পারে যে ফর দ্য টাইম বিং বিসিসিআই তারা একটু হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে। বিসিসিআই যদি মনে করে ঠিক আছে যেহেতু বলটা পাকিস্তানের কোর্টে চলে গেছে, তারা যখন বলেছে যে আমরা ম্যাচটা খেলবো না, ওই সময়ের পর থেকে কিন্তু এটা আসলে পিসিবির হাতেই রয়েছে, যে কারণে আমরা গার্ডসটা দেখিয়েছে, রাইট, আমরা দেখেছি যে আইসিসি গিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে আমিনুল ইসলাম বুলবুল গিয়েছেন, তারা গিয়ে একটা মিটিং করে পিসিবিকে রাজি করিয়েছেন। তো ওই যেহেতু বলটা পিসিবির কোর্টে রয়েছে সেই কারণে হয়তো সিচুয়েশন নর্মাল থাকতে পারে, বাট ওভারঅল বিসিসিআই এর যে ইগো, স্পেশালি মোস্তাফিজের ইস্যুতে একটু জিম্মি হয়ে গেল নাকি এবার? না, আমি এটাই বলছি যে বিসিসিআই এর যে ইগো, ধরেন মোস্তাফিজের ইস্যুতে বিসিসিআই যেভাবে মোস্তাফিজকে আইপিএলটা থেকে বের করে দিল, সেটা সরকারের চাপে হোক, তাদের নিজেদের সিদ্ধান্তের কারণে হোক, বিসিসিআই এত সহজে তারা ছাড়ার কথা না। এবং কালকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সরাসরি অসংখ্য প্রশ্ন ছুটে গিয়েছে সূর্যকুমার যাদবের কাছে যে আসলে আপনারা হ্যান্ডশেক করবেন কিনা। আপনি সেখানেও দেখেন কোয়েশ্চেনটা যতটা সিরিয়াস যে আপনি হ্যান্ডশেক করছেন কিনা ম্যাচ শুরুর সময়, টসের সময়, ওনার উত্তরটা কিন্তু আসলে যে তত হালকা, যে 24 ঘন্টা ওয়েট করেন, ভালো মতো খান, ঘুমান, দেখেন কি হয়। আমি মনে করি আসলে ক্রিকেট মানে এরকম হওয়া উচিত না, কারণ যত ঝামেলা ভারত পাকিস্তানের হয়েছে, তাদের যে রাজনৈতিক ক্ল্যাশ, সেটাকে যদি বাদও দেই, আপনি যদি গেল 3-4 বছর ধরে দেখেন এই হ্যান্ডশেক কেলেঙ্কারি বলেন, বা আমরা খেলতে যাব না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা বলেন, বা এই যে আমরা বিলেটারাল সিরিজ খেলবো না ভারতের পাকিস্তানের সাথে, এই না সবকিছু না কিন্তু আসলে হ্যাঁ, এবং লিজেন্ডস কাপে তো তারা সেমিফাইনালে নামেই নি পাকিস্তানের সাথে। সো এই যে এই না গুলো যে তারা করেছে, পাকিস্তানের কোথাও না কোথাও তো আসলে লাগতো। আমি মনে করি পাকিস্তান অনেক লেট রিপ্লাই করেছে, পাকিস্তানের রিপ্লাইটা কিন্তু ধামাকাদার এসেছে রিপ্লাইটা। তারা যেভাবে না বলেছে ম্যাচটাকে, এবং তারা যেভাবে বয়ান দিয়ে, ক্রিকেট ইতিহাসে তো এটা হয়নি যে তারা কোনো একটা দল বয়ান দিয়ে বলছে যে আমরা ওয়ার্ল্ড কাপের এই একটা পার্টিকুলার ম্যাচ খেলবো না, এবং সেটাও আবার বিসিসিআই এগেনস্টে। সো আমি মনে করি যে এই মুহূর্তে অন্তত বিসিসিআই আপাতত চুপ থাকা উচিত, এবং আজকে অন্তত আর কিছু হোক না হোক গণমাধ্যমকে নতুন কোনো খোরাক না দিয়ে হ্যান্ডশেকটা করা উচিত। ওসমান তারিক বেশ একটা থ্রেট হয়ে গেছে আর কি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বরাবরই ইতিহাসের জন্ম দেয়, সেখান থেকে আসলে তারকারাও উঠে আসে। সো এই ম্যাচটাতে আপনি আসলে সেই তারকা যদি আমি ইন্ডিভিজুয়াল করতে বলি, কাকে বলবেন? উসমান খানের বোলিংটা দেখলে এমনিতে মজাই লাগে, কারণ বলটা ছাড়া ঠিক রিলিজের আগ মুহূর্তে একটা পজ নেন, এবং পজটা বেশ লম্বা পজ, এবং এটা তাকে অনেকখানি অ্যাডভান্টেজ দেয়। ধরেন বলটা তিনি কোথায় ফেরবেন লাস্ট মিনিটে ডিসাইড করতে পারেন, এবং তার বোলিংয়ের ভ্যারিয়েশন আসলে অনেক, মানে 5-6টা রকমের বল করতে পারেন। সো একে তো বোলিং ভেরিয়েশন অনেক রয়েছে, এবং তার যে এই পজটার কারণে ব্যাটারদের বুঝতেও সমস্যা হয়। রবিচন্দ্রন অশ্বিন একটা রিসেন্ট কমেন্ট করেছেন যে আসলে তার এই বোলিংয়ের কারণে ব্যাটারদের মুভ করার মানে ক্ষমতাটা যেন থাকে, মানে বলটা ছাড়ার আগ মুহূর্তে ব্যাটার যেন মুভ করতে পারে, কারণ যদি বোলার এরকম একটা পজ নিতে পারে তাহলে ব্যাটারও একটা অ্যাডভান্টেজ থাকা উচিত। ভেরি ডিফিকাল্ট, মানে অ্যাট দ্য লাস্ট মিনিট যখন তিনি এরকম, ইনফ্যাক্ট আইএল টি20 ফাইনালে সাকিব আল হাসান যখন খেলছিলেন এমআই এর হয়ে, ওই সময়ও দেখেছি যে উসমান তারিক তার এগেনস্টে ছিল, এবং সাকিবও বেশ ঝামেলায় পড়েছিলেন তাকে খেলতে গিয়ে, ভুগতে পেরেছে তাকে। সো ভেরি ডিফিকাল্ট একটা বোলার, ভেরি ক্রিটিক্যাল একটা বোলার, এবং এই ধরনের বোলারের এগেনস্টে আমার মনে হয় যে যেটা শুনছিলাম রিপোর্টে, আলাদা স্ট্র্যাটেজি আসলে লাগবেই আপনার। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাকিস্তানের এগেনস্টে ম্যাচ ভারতরা এমনিও অনেক সিরিয়াসলি নেয় ইন্ডিয়া, এবং এই ধরনের বোলার যিনি মাত্র 3-4টা ম্যাচে 10-এর উপর উইকেট তিনি তার ট্যালিতে নিয়ে ফেলেছেন, যার বোলিংটা খুব মিস্ট্রি, এবং এই ধরনের বোলার হয়ে উঠতে পারেন ট্রাম্প কার্ড, সব কিছু যদি বিবেচনা রয়েছে, আমি মনে করি যে ভারত খুব সিরিয়াসলি নিয়েছে, এবং মানে অবভিয়াসলি তারা এটা মেক শিওর করবে যেন উসমান তারিক কোনোভাবে আজকের ম্যাচের ওয়ান অফ দ্য ট্রাম্প কার্ড না হন। পেস বনাম স্পিনের লড়াই যদি বলি, সো সেই জায়গায় আসলে টস তো একটা বড় একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে আজকে টসটা আসলে যদি ইন্ডিয়ার পক্ষে যায়, রান চেজ করাটা পাকিস্তানের জন্য কতখানি কঠিন হতে পারে? আমরা তো অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ম্যাচেই দেখেছি যে ইনফ্যাক্ট জিম্বাবুয়ে যখন ব্যাটিং করছিল, স্পেশালি লাস্ট দুটো ওভারে সিকান্দার রাজা এবং অপর পাশে সেট ব্যাটার ছিলেন, দুজন কিন্তু রান করতে বেশ কষ্ট করতে হয়েছে, এবং তখন দেখে মনে হচ্ছিল যে কী ব্যাপার, বল ব্যাটে আসছে না নাকি কি, আসলে বলটা পড়ে যত ম্যাচটা গড়িয়েছে বলটা পরে থেমে গিয়েছে, স্লো হয়ে গিয়েছে। সো ব্যাটার চাইলেও আসলে খুব বড় শট খেলার সুযোগটা পায়নি, এবং আমরা অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় দেখেছি এর পরিণতি, যে অস্ট্রেলিয়ার টপ অর্ডার একেবারে নিমিশেই ধসে গেছে, এবং ফাইনালি ওই রানটার চেস করাই হয়নি, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট অস্ট্রেলিয়া হ্যাড স্টয়নিস,
ম্যাক্সওয়েল, রেনশ, এত বড় বড় ব্যাটার থাকার পরেও। সো আমার মনে হয় যে অবশ্যই এমন উইকেটে এমন বড় ম্যাচে টস জিতে ব্যাট করাটাই দু দলের জন্যই ভালো হবে, সেটা ভারত হোক কিংবা পাকিস্তান হোক। এবং 170-80 রান যদি বোর্ডে থাকে, ওয়েন ইউ হ্যাভ অভিষেক শর্মা বা ধরেন সূর্যকুমার যাদবও যদি তার নিজের চেনা ফর্মে থাকেন, তাহলে আমার মনে হয় যে ভারত প্রথমে ব্যাট করলে 170-80 মাথায় রাখবে না, তারা 200 চিন্তা করবে। 200 টি-20 একটা টি-20 ম্যাচে 200+ বা 200 রান হওয়াটা এটা একটা থ্রেট অপোনেন্টের জন্য স্বাভাবিকভাবে। অলওয়েজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং বিতর্কটা থাকে যে ইন্ডিয়ার পক্ষেই বারবার সিদ্ধান্ত যায়, অপোনেন্ট যে থাকে তার এগেইনস্টে বারবার তাদেরকে অনেক বেশি নিজেদেরকে যাচাই বাছাই করার জন্য অনেক সময় নিতে হয়, সুযোগ তৈরি করতে হয়। এই ম্যাচেও কি সেরকম কিছু দেখা যাবে কিনা, কি বলছে এখন তো পুরো মানে ক্রিকেট বিশ্বের চোখটাই এই ম্যাচের উপরে। আর এখন আসলে এত বেশি টেকনোলজি রয়েছে যে আপনি চাইলেই কোনো একটা ডিসিশন, মানে আমি যদি আজ থেকে 10-11 বছর আগে ফিরে যাই, সেই ধরেন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ভারতের সেই ম্যাচটা রয়েছে, ওনার আদৌ রুবেলে সেটা নো বল ছিল কিনা, ইস্যুস বা সেই ক্যাচটা মাহমুদুল্লাহ ধরেছিলেন কিনা, এখন আর চাইলেই আপনি চট করে এটা করতে পারবেন না। এখন চাইলেই আপনি একটা ডিসিশন থার্ড এম্পায়ারের কাছে গিয়ে উনি জাস্ট চোখের পলকে দেখে একটা ডিসিশন দিয়ে দিলেন। ইটস নট দ্যাট ইজি রাইট নাও। সো আমার মনে হয় যে ওদিকে ফোকাস আসলে পাকিস্তানিদেরও নেই, কারণ এত বড় ম্যাচে দিন শেষে ওই যে ক্রাউডের একটা প্রেশার, মানে ধরেন এই যে 35,000 ক্রাউড, একটা প্রেশার তো অলওয়েজই থাকে মেন্টাল, যে মানে 35,000 ক্রাউডের যে মানে অ্যাম্বিয়েন্সটা তৈরি করবে, দিন শেষে আসলে হয় কি এই ধরনের ম্যাচে ভারতীয়রা পুরো মানে ফ্লেভারটা নিয়ে যায়, কারণ সবই তো আসলে ভারতীয় ফ্যানরাই থাকে মোস্টলি, এবং শ্রীলঙ্কায় তো ম্যাক্সিমামই ইন্ডিয়ান ফ্যান। সো ওই জায়গা থেকে পাকিস্তানও একটা ওভারঅল ক্রাউডের প্রেসারে থাকবে। অনন্ত আমরা প্রত্যাশা করছি যে অন্য সব বারের সুপার ক্লাসিকোর চেয়ে এইবারের সুপার ক্লাসিকো অনেক বেশি আলাদা হবে, কারণ মাঠের বাইরে এত বিতর্ক ছিল, সেগুলোকে হয়তো দুই দলই ট্রাই করবে বুড়ো আঙুল দেখে নিজেদের পক্ষে জয়টা ছিনিয়ে নেয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।